আমি ডক্টর পি.কে. দাস। আমি কথামৃত ভবন রামকৃষ্ণ মঠ থেকে আমি কথা বলছি। আজকে আমাদের এই শিশু স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমে আমাদের আজকে একটি টপিকস আগের দিনেও ডিসকাশন হয়েছিল, সেটাই আলোচনার জন্যে আজকের দিনটি রাখা হয়েছে, বিশদভাবে আলোচনার জন্যে। হাইপোথাইরয়েডিজম ইন চিলড্রেন, আগের দিনও কিছুটা ডিসকাশন হয়েছিল। আজকে বাকিটা মোটামুটি ডিসকাশনের জন্যে ইচ্ছা রইল, দেখা যাক কতটা কী করা যায়। আচ্ছা, আপনারা আছেন সবাই, দেখুন টিচাররা আছেন, আমার পেরেন্টসরা আছেন, অভিভাবকরা তো আছেনই, এছাড়াও আছেন শিশু স্বাস্থ্য বিভাগের কর্মীরা আছেন, যারা যেখানে আছেন সবাই আপনাদের মতন করে এটাকে ম্যাটেরিয়ালাইজ করে আপনাদের শিশুদের সুরক্ষার কাজে যাতে লাগে সেই ব্যবস্থাই আপনাদেরও করতে হবে। ওই হাইপোথাইরয়েডিজম ইন চিলড্রেন। আচ্ছা, থাইরয়েড ফাংশন, থাইরয়েড আমরা এমন একটা এন্ডোক্রিন গ্ল্যান্ড, এটা আমাদের শরীরে খুবই প্রয়োজনীয় একটি গ্রন্থি গ্ল্যান্ড। এটা গলার সামনেই থাকে, এটা থাইরয়েড কার্টিলেজের সংস্পর্শেই থাকে এবং এই গ্ল্যান্ডটি মেটাবলিজমের জন্যে ভীষণভাবে দায়ী এবং এটাকে সুরক্ষার জন্যে দায়ী, এবং এর আসল ফাংশন হলো সোমাটিক এবং নিউরোনাল গ্রোথকে কন্ট্রোল করবে। আর এছাড়াও থার্মাল কন্ট্রোলকেও, টেম্পারেচার কন্ট্রোলকেও এটাও কন্ট্রোল করে, শরীরের তাপমাত্রা ঠিকভাবে বজায় রাখতে। আর মেটাবলিজমকে দারুণভাবে হেল্প করবে যাতে করে সঠিকভাবে শরীরের বিপাক ক্রিয়া ঠিকভাবে হয়। থাইরয়েড ফাংশন অ্যাসেসমেন্ট কী করে আমরা করব? এস্টিমেশন অফ সিরাম TSH and free or total T4 and T3, থাইরক্সিন 4 এবং থাইরক্সিন 3 এই হরমোন দিয়ে, এবং TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই হরমোনগুলো দিয়ে আমরা অ্যাসেসমেন্ট করা হয়। TSH ইজ দ্য মোস্ট সেন্সিটিভ ইন্ডিকেটর অফ প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। এগুলো আগের দিন কিছুটা করে আপনাদের বলা, তবুও এটাকে ফাইনালি এই জিনিসটা ডিসকাস করছি। TSH ইজ দ্য মোস্ট সেন্সিটিভ ইন্ডিকেটর অফ প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, মানে হাইপোথাইরয়েডিজম হলে প্রাইমারি, সেটা যদি মুখ্যত থাইরয়েড কারণের জন্যই হয়, সেটাকে আমরা প্রাইমারি আমরা বলি। তার TSH ইজ দ্য মোস্ট সেন্সিটিভ ইন্ডিকেটর, এটা সবসময় বেশি হবেই, এটাই পাওয়া যায়। T4 বেটার ইন্ডিকেটর অফ থাইরয়েড স্ট্যাটাস দেন T3। এর কারণটা কি? T4 সবচেয়ে বেশি ইন্ডিকেট করছে থাইরয়েড স্ট্যাটাসটাকে, ডিউ টু ইনক্রিজড কনভার্সন অফ T4 থেকে T3-তে, পেরিফেরাল কনভার্সানে হয়ে যায়, T4 থেকে T3-তে চলে যায় ডিউরিং থাইরয়েড ডিপ্লিটেড স্টেট। থাইরয়েড যখন কম থাকবে তখন এটাকে চলে যায়। অতএব T4 স্ট্যাটাসটাই বেশি করে দেখলে আমাদের T3 নর্মাল থাকলেও থাকতে পারে, কিন্তু T4 স্ট্যাটাসটা দেখেই আমাদের এটা দেখতে হবে যে নর্মাল থাইরয়েড ফাংশন আছে কি নেই। লো ফ্রি T4 অ্যান্ড TSH সাজেস্ট সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম, মানে একবার ওপর থেকে দাবিয়ে দিচ্ছে, সেটা মুখ্যত হাইপোথ্যালামাস এবং পিটুইটারির কারণে যদি থাইরয়েডটাকে, গ্রন্থিটাকে কম কাজ করে, তাহলে সেটাকে সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম বলা হয়। সেক্ষেত্রে কিন্তু T4 TSH দুটোই আর কি, T4 T3 এবং TSH সবই কম থাকবে। হাই TSH ইন্ডিকেটস প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। TSH যদি বেশি হয় তাহলে ইন্ডিকেট করবে এটা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, মানে মুখ্যত থাইরয়েড কারণের জন্যই হাইপোথাইরয়েডিজম হচ্ছে। এই
Persistent elevation of TSH in presence of normal T4 suggests subclinical hypothyroidism. কথাটার মানে হলো persistent elevation TSH সবসময় বেড়ে রয়েছে in presence of normal T4. T4 কিন্তু কমেনি, এটা ইন্ডিকেট করছে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম রয়েছে কিন্তু ক্লিনিক্যালি প্রকাশ হয়নি, এটাই ইন্ডিকেট করেছে। Increased free T4 and undetectable TSH indicate hyperthyroid state. T4 খুব বেশি হবে এবং TSH খুব কম, indicate hyperthyroid state. Function of thyroid hormone: somatic and intellectual growth. গ্রোথকে ভীষণভাবে কন্ট্রোল করে, বডি মেটাবলিজমকে হেল্প করে, অ্যান্ড থার্মোরেগুলেশন, এই তিনটে কাজই মুখ্যত থাইরয়েড হরমোনের কাজ। সোম্যাটিক অ্যান্ড ইন্টেলেকচুয়াল গ্রোথ এবং বডি মেটাবলিজম এবং থার্মোরেগুলেশন। ক্রিটিক্যাল ফেজ ইন নিউবর্ন পিরিয়ড ফর এফেক্ট অফ থাইরয়েড হরমোন অন মেন্টাল ডেভেলপমেন্ট। কথাটার মানে হলো ক্রিটিক্যাল ফেজ ইন নিউবর্ন পিরিয়ড, নিউবর্ন পিরিয়ডে যে ব্রেনের যে ডেভেলপমেন্টটা, সেটার জন্য থাইরয়েড হরমোন ভীষণভাবে হেল্প করে, এবং সেটা যদি না থাকে তাহলে একবারে ইরিভার্সেবল ব্রেন ড্যামেজ এবং পেশেন্ট মে বিকাম মেন্টালি রিটার্ডেড, মেন্টাল রিটার্ডেশন, জড়বুদ্ধি সম্পন্ন হয়ে যেতে পারে। মেন্টাল ডেভেলপমেন্ট: আনট্রিটেড কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হ্যাজ ডিভাস্টেটিং ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টাল কনসিকুয়েন্সেস। মানে আনট্রিটেড, যদি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম যদি ট্রিটমেন্ট যদি শুরুতে না দেওয়া সম্ভব হয়, হ্যাজ ডিভাস্টেটিং ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টাল কনসিকুয়েন্সেস, খুব খারাপ ডেভেলপমেন্ট, ওই যে বলেছি জড়বুদ্ধি সম্পন্ন হয়ে যেতে পারে। ইট হ্যাজ গট ইরিভার্সেবল ব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে। অ্যাকোয়ার্ড হাইপোথাইরয়েডিজম অ্যাডভার্সলি অ্যাফেক্ট গ্রোথ অ্যান্ড স্কুল পারফরমেন্স। স্কুল পারফরমেন্সকে যেমন অ্যাফেক্ট করবে, গ্রোথকেও অ্যাকোয়ার্ড হাইপোথাইরয়েডিজম। এবার আমরা ডিসকাস করছি যে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, এটাকে আমরা is the most common preventable cause of mental retardation. ও বাবা, বলছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েড স্টেট কনজেনিটালি যদি থাকে, ইট ইজ দ্য মোস্ট কমন কজ অফ মেন্টাল রিটার্ডেশন, প্রিভেন্টেবল কজ অফ মেন্টাল রিটার্ডেশন। আয়োডিন ডেফিসিয়েন্সি, মোস্ট কমন কজ ইন এন্ডেমিক এরিয়া। থাইরয়েড ডিসজেনেসিস, এটার জন্যই কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হয়। থাইরয়েড ডিসজেনেসিস মানে ডেভেলপমেন্টটা থাইরয়েডে ঠিকভাবে হলো না, যার ফলে হাইপোফাংশন অফ দি থাইরয়েড হলো। মোস্ট কমন এটিওলজি ইন নন এন্ডেমিক এরিয়াস। আর আয়োডিন ডেফিসিয়েন্সি মোস্ট কমন কজ ইন এন্ডেমিক এরিয়া। মানে হাইপোথাইরয়েডিজমের কারণ বলছে যে আয়োডিন ডেফিসিয়েন্সি এন্ডেমিক এরিয়ার মোস্ট কমন কজ। আর থাইরয়েড ডিসজেনেসিস মানে থাইরয়েড গ্ল্যান্ডটার ডেভেলপমেন্টটাই ঠিকভাবে হলো না, এটা মোস্ট কমন এটিওলজি ইন নন এন্ডেমিক এরিয়া, নন এন্ডেমিক এরিয়া। রেঞ্জ ফ্রম অ্যাজেনেসিস টু একটোপিক থাইরয়েড। এবং এই যে ম্যাল ডেভেলপমেন্ট ডিসজেনেসিস, এটা ইট রেঞ্জ ফ্রম অ্যাজেনেসিস, একেবারেই ডেভেলপমেন্ট হলো তো একটোপিক থাইরয়েড, মানে কোনো জায়গায় অন্য জায়গায় থাইরয়েড অল্প একটু রয়েছে, সেরকম তাকে বলে দ্যাট ইজ কল্ড একটোপিক, অন্য জায়গায় রয়েছে থাইরয়েড গ্ল্যান্ডটা, তাহলে এবং ফাংশনও কমে যাবে ছোটো করে। ইনক্রিজড ইনসিডেন্স ইন ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম একটা ক্রোমোজোমাল ডিসঅর্ডার, ইনস্টিড অফ 46 ক্রোমোজোম সেখানে 47 ক্রোমোজোম থাকে, এবং সেখানে এবং তার অনেক মরফোলজিক্যাল ফিচার্সও আছে, সেসবগুলো পাওয়া গেলে তার সঙ্গে ইনক্রিজড ইনসিডেন্স পাওয়া যায় হাইপোথাইরয়েডিজম, একসঙ্গে কোএক্সিস্টেন্স। এবার বলছে বায়োসিনথেটিক ডিফেক্ট।
বায়োসিনথেটিক ডিফেক্ট, থাইরক্সিন হরমোনের আয়োডিন ট্রান্সপোর্ট এবং পারক্সিডেশন এসবের জন্যও থাইরয়েড হরমোনটা ঠিকভাবে তৈরি হলো না। থাইরোগ্লোবুলিন সিনথেসিস ডিফেক্ট এবং ডিআয়োডিনেশন, আয়োডিনটা ডিআয়োডিনেশনের ডিফেক্ট, সেই ডিফেক্টের জন্যও থাইরক্সিন হরমোন ঠিকভাবে তৈরি হলো না। ডেফিসিয়েন্ট ট্রানজিয়েন্ট কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম ফলোইং কী কারণে হতে পারে? অল্প সময়ের জন্য, জন্মের পরে হতে পারে। ট্রান্সপ্লাসেন্টাল প্যাসেজ অফ টিএসএইচ রিসেপ্টর ব্লকিং অ্যান্টিবডি, সেই রিসেপ্টর ব্লকিং অ্যান্টিবডি ট্রান্সপ্লাসেন্টাল প্যাসেজ রিসেপ্টর ব্লকিং অ্যান্টিবডি এবং ট্রিটমেন্ট অফ মাদার উইথ অ্যান্টিথাইরয়েড ড্রাগ। যদি অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে আসা যায়, অতএব দুটি কারণের জন্যই হতে পারে ট্রানজিয়েন্ট ফর্মটা। প্যাসেন্টা দিয়ে ওই টিএসএইচ রিসেপ্টর ব্লকিং অ্যান্টিবডিটা আসছে, দিয়ে এখানে টিএসএইচ রিসেপ্টরটাকে ব্লক করে দিচ্ছে, যার ফলে থাইরয়েড হরমোন তৈরি হবে না। অ্যান্ড ট্রিটমেন্ট অফ মাদার উইথ অ্যান্টিথাইরয়েড ড্রাগ, সেই ড্রাগগুলো এসে বেবির থাইরয়েডকে ফাংশনটাকে বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ দুটি কারণের জন্যে ট্রানজিয়েন্ট ফর্ম অফ হাইপোথাইরয়েডিজম হতে পারে। ক্লিনিক্যাল ফিচার্স অফ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। এবার বলছে যে হোর্স ক্রাইটাইপগুলো খুব একেবারে হোর্স। ফেসিয়াল পাফিনেস, আমি আপনাদের একটা ছবি দেখিয়েছি, দেখুন। এর আগের দিনের ক্লাসে আপনারা চলে যান, সেখানে দেখবেন যে হাইপোথাইরয়েড ফিচারটা কেমন কোর্স ফিচার, একেবারে রাফ ফিচার একেবারে, আর ডাল আনইন্টেলিজেন্ট ফিচার এই ধরনের পাওয়া যায়। এবং চিকিৎসার পর, ট্রিটমেন্ট দেওয়ার পর তার চিকিৎসা একেবারে অন্যরকম হয়ে যায়, চেনাই যায় না একেবারে। দেখুন একবার দুটো ছবি পাশাপাশি, বিফোর ট্রিটমেন্ট অ্যান্ড আফটার ট্রিটমেন্ট। দেখুন আগের দিনের ছবিটাই রয়েছে। আশা করা যায় আপনারা সবাই এটা দেখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তাহলে হোর্স ক্রাই, ফেসিয়াল পাফিনেসটা থাকে, ফেসিয়াল ফোলা। আম্বিলিকার হার্নিয়া থাকবে, হাইপোটোনিয়া, কোর্স স্কিন মানে রাফ কোর্স স্কিন, এটাই বলেছি। ওপেন পস্টিওফ্রন্টালি, এই জায়গায় একটা ফুটো থাকবে, যে বোনগুলো এসে যেখানে মিশেছে পিছন দিকে, সেখানে নর্মালি মানে টিপ অফ দি ফিঙ্গার সেখানে পাস করানো যায় না, কিন্তু সেটা যদি পাস করানো যায় তাহলে বলেছি, আগের দিনও বলেছি, ইটস এ ফিচার অফ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। ওপেন পস্টিওফ্রন্টালি থাকে। প্রলং জন্ডিসগুলো সাধারণত 7 দিন থেকে 10 দিনের মধ্যেই ফিজিওলজিক্যাল জন্ডিস প্রলঙ্গেশন হয়ে যায়, এটা ঠিকই হতে চায় না। কনস্টিপেশন, পায়খানা শক্ত হয়ে যায়। আর আনএক্সপ্লেইনড হাইপোথার্মিয়া, বেবি খুব ঠান্ডা হয়ে যায় সব সময়ের জন্য, এটার কারণ খুঁজে পাওয়া যায় না। এই স্ক্রিন করলে দেখা যাবে যে থাইরয়েড ফাংশনে এর জন্য দায়ী, ফাংশন অফ দি থাইরয়েড। আচ্ছা, গয়টার ট্রান্সপ্লান্টিং প্যাসেজ অফ অ্যান্টিথাইরয়েড ড্রাগ, সেটার জন্যও হতে পারে। আর ডিসঅর্ডার অফ থাইরয়েড হরমোন বায়োসিনথেসিস, ডিসঅর্ডার অফ থাইরয়েড হরমোন বায়োসিনথেসিস, হরমোনটা ঠিকভাবে তৈরি হলো না, যার ফলে একটা গয়টার তৈরি হয়ে গেল। টিএসএইচ তো বলবে, থাইরয়েডটা যখন তৈরি হলো না তখন টিএসএইচ বলবে যে আরও বেশি করে তৈরি করো, কেন ব্লাডে তো দেখা যাচ্ছে না। অতএব তখন কিন্তু একটা হাইপারট্রফি অফ দি থাইরয়েড গ্ল্যান্ড হয়ে থাইরয়েডটা বড় হয়ে যায়। এই তাহলে দুটি কারণের জন্যে ট্রান্সপ্লান্টের প্যাসেজ অফ অ্যান্টিথাইরয়েড ড্রাগস, এই ড্রাগগুলোও করতে পারে। আর ডিসঅর্ডার অফ থাইরয়েড হরমোন বায়োসিনথেসিস, সেটা কারণের জন্য গয়টার হয়। হাইপোগ্লাইসেমিয়া, এছাড়াও অন্য ক্লিনিক্যাল ফিচারের মধ্যে হাইপোগ্লাইসেমিয়া থাকে। মাইক্রোপেনিসম অ্যান্ড মিডলাইন ফেসিয়াল ডিফেক্ট সাজেস্ট হাইপোথ্যালামিক কজ, মানে সেন্ট্রাল কজ ইন্ডিকেট করে। যদি মাইক্রোপেনিস এবং মিডলাইন ফেসিয়াল ডিফেক্ট এবং হাইপোগ্লাইসেমিয়া থাকে তাহলে কিন্তু সাজেস্ট হাইপোথ্যালামিক কজ। এভ্যালুয়েশন, যদি টিএসএইচ যদি
খুব হাই থাকে তাহলে কিন্তু আমাদের কিন্তু স্ক্যান কিন্তু একটা করাতেই হবে। ইউএসজি স্ক্যান করালে নো থাইরয়েড টিস্যু, তাহলে অ্যাজেনেসিস অথবা ডিসজেনেসিস এটা ইন্ডিকেট করছে। আর যদি ইউএসজি স্ক্যানে যদি নর্মাল থাইরয়েড টিস্যু থাকে তখন অ্যান্টিবডির জন্য আমাকে দেখতে হবে। অ্যান্টিবডি টু টিএসএইচ রিসেপ্টর, এই অ্যান্টিবডিটা টিএসএইচ রিসেপ্টরের বিরুদ্ধে যে অ্যান্টিবডি সেটা যদি পজিটিভ থাকে, ম্যাটারনাল অ্যান্টিবডি টু টিএসএইচ রিসেপ্টর, সেটা যদি পজিটিভ যদি থাকে সাজেস্ট করছে ম্যাটারনাল অ্যান্টিবডি টু টিএসএইচ রিসেপ্টর। আর যদি নেগেটিভ থাকে, ডিফেক্ট ইন আয়োডিন ট্রান্সপোর্ট, টিএসএইচ রিসেপ্টর, টিপিও অ্যান্ড থাইরোগ্লোবুলিন। ডিফেক্ট ইন আয়োডিন ট্রান্সপোর্ট, তাহলে অ্যান্টিবডি নেই, তাহলে ট্রান্সপোর্টের এই জন্য হাইপোথাইরয়েডিজম হচ্ছে। অথবা টিএসএইচ রিসেপ্টরই কাজ করতে পারছে না, টিপিও থাইরয়েড পারক্সিডেজ, অ্যান্টিথাইরয়েড পারক্সিডেজ অ্যান্টিবডি এবং থাইরোগ্লোবুলিনে এই কারণের জন্যেই হয়তো সেখানে কাজ হচ্ছে না, নেগেটিভ। আর যদি পজিটিভ থাকে টিএসএইচ রিসেপ্টর, অ্যান্টিবডি টু টিএসএইচ রিসেপ্টর, তাহলে ম্যাটারনাল অ্যান্টিবডি টু টিএসএইচ রিসেপ্টর এটা পজিটিভ, সেটাই ইন্ডিকেট করছে। এবার ম্যানেজমেন্ট বলছি, থাইরয়েড রিপ্লেসমেন্ট ইমিডিয়েটলি আফটার ডায়াগনোসিস। ম্যানেজমেন্ট আমাদের করতে হবে প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে, ইমিডিয়েটলি থাইরক্সিন দিয়ে আমাদের এন্ট্রক্সিন অথবা এই জাতীয় ড্রাগ দিয়ে আমাদের এই করতে হবে। ডোজটা কি, প্রথমে একটু বেশি ডোজ দিতে হয়, তারপরে আস্তে আস্তে কমিয়ে দিলে চলবে। প্রথম দিকে 10 থেকে 15 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে আফটার টিএসএইচ নর্মালাইজেস হয়ে যাওয়া পর্যন্ত এটাকে কিন্তু মেনটেন করে দিতে হবে। আফটার 1 মান্থ টিএসএইচ নর্মালাইজেস, 1 মাস পরে টিএসএইচ কিন্তু এই ড্রাগটা এফেক্টিভ হলে, তাহলে মানে থাইরক্সিন দিলে 1 মাস পরে টিএসএইচ কিন্তু নর্মালাইজ হয়ে যায় যদি ঠিকভাবে কাজ করে। এবার বলছে যে T4 রিপ্লেসমেন্ট স্টপ ফর 1 মান্থ অ্যাট 3 ইয়ার্স অফ এজ, এটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। স্টপ ফর 1 মান্থ অ্যাট 3 ইয়ার্স অফ এজ, T4 রিপ্লেসমেন্ট এটা স্টপ করবে 1 মাস এর মাথায়, ফর 1 মান্থ বন্ধ করে দিতে হবে অ্যাট 3 ইয়ার্স অফ এজ, 3 বছরের মাথায়। অ্যান্ড রি-এভালুয়েট ফর T4 অ্যান্ড TSH, এই লেভেলটা দেখতে হবে। ইফ নর্মাল সাজেস্ট ট্রান্সপ্লাসেন্টাল কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম অ্যান্ড ট্রিটমেন্ট মে বি ডিসকন্টিনিউড, তাহলে বুঝতে হবে যে ট্রান্সপ্লাসেন্টালি এটা নর্মাল অবস্থায় অ্যান্টিবডিটা এসে গেছিল, ট্রান্সপ্লাসেন্টাল কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, ট্রানজিয়েন্ট কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম সেটাই সাজেস্ট করছে, অ্যান্ড মেবি ডিসকন্টিনিউ, সেক্ষেত্রে কিন্তু আর T4 রিপ্লেসমেন্ট দেওয়ার আর দরকার নেই এবং সেখানে ডিসকন্টিনিউ করা যেতে পারে। আউটকাম বলছে যে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট রেজাল্টেড ইন নর্মাল ইন্টেলেকচুয়াল আউটকাম। আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট রেজাল্টস ইন নর্মাল ইন্টেলেকচুয়াল আউটকাম, খুব ভালো কথা বলছে যে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট শুরু করে দিলেই তাহলে নর্মাল ইন্টেলেকচুয়াল আউটকাম। ইট ইজ পুয়ার উইথ ডায়াগনোসিস অফ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বিয়ন্ড নিওটাল পিরিয়ড, পরে যদি ডায়াগনোসিস হয় এবং চিকিৎসা দেওয়া হয় তাহলে কিন্তু ট্রিটমেন্ট কিন্তু খুব বাজে প্রগনোসিস। এইগুলো কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের ব্যাপারেই বলা হয়েছে, আপনাদের সবাইকে এই ব্যাপারেই জানালাম যে অতএব এই ডায়াগনোসিসটা খুব আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আর্লি ট্রিটমেন্ট ইজ ভেরি মাচ নিডেড ফর টু সেভ দ্য বেবি।
মানে নিউরোলজিক্যাল ইন্টিগ্রিটিটাকে ইনট্যাক্ট রাখার জন্যে তাকে কিন্তু অবশ্যই আর্লি ডায়াগনোসিস ভেরি মাচ নিডেড। এইবার বলা হচ্ছে আর একটা ক্লিনিক্যাল এন্টিটি, অ্যাকোয়ার্ড হাইপোথাইরয়েডিজম। অ্যাকোয়ার্ড মানে এটা পরের দিকে হচ্ছে, প্রথমে নর্মাল ছিল, পরের দিকে অ্যাকোয়ার্ড হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করেছে। এটা কি কি কারণের জন্য হতে পারে? অটোইমিউন থাইরয়েডাইটিস, টনিক লিম্ফোসাইটিক থাইরয়েডাইটিস, that is called autoimmune thyroiditis, most common cause, more common in girls, goiter in the nodular and farm, goiter থাকবে নডুলার, নডিউল ফর্মে goiter থাকবে এবং ফার্ম, থাইরয়েড কিন্তু এনলার্জ এবং ফার্ম থাকবে, সফট ফার্ম, এই এরম কনসিস্টেন্সি তাকে বলে হয় ফার্ম। goiter in nodular and firm, in contrast to soft and uniform in dysharmogenesis. Soft and uniform dysharmogenesis মানে হরমোনটা ঠিকভাবে তৈরি হচ্ছে না, মানে বায়োলজিক্যালি এটাকে ঠিক নর্মাল হরমোন বলা যায় না, অতএব সেক্ষেত্রে তৈরি তো হয়ে যাবে, সেখানে গয়টার তৈরি হবে। গয়টার ইন নডুলার অ্যান্ড ফার্ম, এখানে কিন্তু গয়টারটা হবে নডুলার এবং ফার্ম, স্মুথ হবে না। আচ্ছা, থাইরয়েড পারক্সিডেজ অ্যান্টিবডি ইউজুয়ালি পজিটিভ, টিপিও অ্যান্টিবডি টু থাইরয়েড পারক্সিডেজ, antibody to thyroid peroxidase, that is TPO, usually positive. It may be associated with other autoimmune endocrinopathies like adrenal insufficiency, মানে Addison's disease, টাইপ 1 ডায়াবেটিক মেডিসিন, হাইপোপ্যারাথাইরয়েডিজম, এগুলোর সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, মানে একসঙ্গে অন্য এন্ডোক্রিন ডিসঅর্ডারও উপস্থিত থাকতে পারে। আদার কজ, আদার কারণের জন্য বলা হয়েছে আয়োডিন ডেফিসিয়েন্সি অ্যান্ড গয়ট্রোজেন্স। আদার কজের মধ্যে আয়োডিন ডেফিসিয়েন্সি অ্যান্ড গয়ট্রোজেন্স, কিছু কিছু আয়োডিন ডেফিসিয়েন্সির জন্যেও এই থাইরয়েডাইটিস হতে পারে, এবং গয়ট্রোজেন্স কিছু কিছু জিনিস খেলেও গয়টার ডেভেলপ করে, যেমন ক্যাবেজ ইজ গয়ট্রোজেন, বাঁধাকপি। সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, hypothyroidism due to other cause, due to combined hypothalamic pituitary defect, neurologic injury, টিউমার, এসব কারণের জন্য যদি হাইপোথাইরয়েডিজম হয়, মানে সেন্ট্রাল উপরের দিকের কারণের জন্য নিচে যদি দাবিয়ে যায়, তাহলে সেটাকে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, ডিউ টু কম্বাইন্ড hypothalamic pituitary defect or maybe due to neurologic injury, টিউমার, এসব কারণের জন্য। সাটল ম্যানিফেস্টেশনস, এগুলোর কিন্তু ম্যানিফেস্টেশনস কিন্তু খুব অল্প ম্যানিফেস্টেশনস হয় এবং গ্র্যাজুয়াল ম্যানিফেস্টেশন আস্তে আস্তে হয়। সাটল, শর্ট স্ট্যাচার মে বি দ্য অনলি ম্যানিফেস্টেশন, পেশেন্টগুলো খুব শর্ট স্ট্যাচার, আস্তে আস্তে এগুলো হওয়ার ফলে স্ট্যাচার কিন্তু কমে যায়। ডোয়ার্ফিজম। আদার ফিচার্স, কোল্ড ইনটলারেন্স, লেথার্জি, এসবগুলো হয়। কোল্ড, ঠান্ডা কিছুতেই সহ্য করতে পারে না, এবং লেথার্জি। কনস্টিপেশন, ডিলেড ডেন্টিশন, পুয়ার স্কুল পারফরমেন্স, মানে স্কুল পারফরমেন্স খুব পুয়ার হয়, ইট সাজেস্ট হাইপোথাইরয়েডিজম। All children with short stature plus MR, all children with short stature plus MR screened for hypothyroidism. মানে সমস্ত চিলড্রেন উইথ শর্ট স্ট্যাচার প্লাস মেন্টাল রিটার্ডেশন যদি থাকে, দে শুড বি স্ক্রিনড ফর হাইপোথাইরয়েডিজম। এটা টেক্সট বইয়ের কথা, অর্থাৎ এটা আমাদের মেনে নিতে হবে। আচ্ছা, দে হ্যাভ ডিলেড পিউবার্টিও অনেক দেরি করে হয়, থাইরক্সিন এর জন্যেও দায়ী, পিউবার্টাল গ্রোথের জন্যেও দায়ী।
They have delayed puberty. Goiter is common in iodine deficiency, chronic lymphocytic thyroiditis or dysormogenesis. তিনটে কারণের জন্য গয়টার হয়: আয়োডিন ডেফিসিয়েন্সির জন্যে, থাইরয়েডাইটিসের জন্যে, অটো ইমিউন থাইরয়েডাইটিস এবং ডিসহরমোজেনেসিস, মানে হরমোনটা ঠিকভাবে তৈরি হয় না। হাইপোথাইরয়েডিজম কমনলি অ্যাসোসিয়েটেড উইথ ডাউন্স, টার্নার, সিলিয়াক ডিজিজ এবং টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, মানে ইনসুলিন ডেফিসিয়েন্সির জন্যেই ডায়াবেটিস মেলিটাস যেটা হচ্ছে। Anti-TPO, antibody against thyroid peroxidase, TPO, anti-TPO should be estimated in acquired primary hypothyroidism. Acquired primary hypothyroidism. Anti-TPO should be estimated. Management. আচ্ছা, ট্রিটমেন্ট শুড বি গ্র্যাজুয়াল, আস্তে আস্তে ট্রিটমেন্টটা দিতে হবে, গ্র্যাজুয়াল। Recommended dose in 100 microgram per meter square per day. Initially with 1/4 of this dose, with gradual build up, give morning dose empty stomach. একবার করে দিতে হয় 1/4 of this dose, এটাকে আমরা 25 মাইক্রোগ্রাম per meter square per day করে দিতে হয়। Follow up every 3 months for the first 2 years, তারপরে then 6 monthly thereafter. Dose modified to maintain TSH in normal range. ডোজটাকে এমনভাবে বলা হয়, দেওয়া হয় যাতে করে TSH লেভেলটা একেবারে নর্মাল ভ্যালুতে থাকে। মোস্ট রিকোয়ার লাইফ লং থেরাপি, সারা জীবনভর চিকিৎসা চলে। রেকমেন্ডেড ডোজ শিডিউল, নর্মাল নিওনেটাল পিরিয়ডে 10 থেকে 15 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে। তারপর 1 থেকে 6 বছর 6 থেকে 10 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে, আস্তে আস্তে কমছে। তারপরে 1 থেকে 6 মাস 6 থেকে 10 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে। তারপর 1 বছর থেকে 5 বছর পর্যন্ত। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে কিন্তু 4 থেকে 4 to 6 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে, আস্তে আস্তে কমছে। 5 থেকে 12 বছর পর্যন্ত 3 থেকে 5, 12 থেকে 18 বছর পর্যন্ত 2 থেকে 3 এবং 18-র ওপর হয়ে গেলে 1 থেকে 2 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে। সকালবেলা একবার করেই দিতে হবে। দিস ইজ অল অ্যাবাউট অ্যাকোয়ার্ড হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, আর একটা কথা থাইরয়েডের ব্যাপারে, গয়টারটা কি এবার আলোচনা করা যাক। অ্যাকোয়ার্ড হাইপোথাইরয়েডিজম ইট ইজ মোস্ট কমন কজ, মেয়েদেরই বেশি হয়, অ্যাডোলেসেন্স এজ গ্রুপেই বেশি হয়, পাওয়া যায়। 3-4 বছরের ওপরেই সাধারণত মেয়েদের পাওয়া যায়, আস্তে আস্তে অ্যাডোলেসেন্স এজ গ্রুপে বেশি পাওয়া যায়। এটা হয়ে গেলে যদিও সেলফ লিমিটেড, কিন্তু লাইফ লংও বেশ কিছু ক্ষেত্রে লাইফ লং ট্রিটমেন্টও দরকার হয়। গয়টার, এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড, এটা কেন হয়? কনজেনিটাল অর অ্যাকোয়ার্ড হতে পারে, কনজেনিটাল জন্মগত হতে পারে, আবার অ্যাকোয়ার্ডও হতে পারে। স্পোরাডিক অর এন্ডেমিক, স্পোরাডিক 1-2 কেসই হয়তো পাওয়া যাচ্ছে, অথবা এন্ডেমিক, এই এক এরিয়ার অনেক পেশেন্টদের পাওয়া যাচ্ছে একসঙ্গে, এন্ডেমিক এরিয়া। মে বি অ্যাসোসিয়েটেড উইথ ডিমিনিশড নর্মাল অথবা এনলার্জ থাইরয়েড ফাংশন, মে বি অ্যাসোসিয়েটেড উইথ ডিমিনিশড, কম ফাংশন নিয়েও পাওয়া যায়, আবার নর্মাল ফাংশানেও পাওয়া যায়, আবার বেশি ফাংশানেও পাওয়া যায়। মানে থাইরয়েড ফাংশন কমও হতে পারে, নর্মালও হতে পারে, আবার বেশিও হতে পারে। মে রিপ্রেজেন্ট increase in size in response to compensatory, may represent increase in size in response to compensatory TSH secretion. Example, hypothyroidism, hypothyroidism में থাইরয়েড গয়টার হতে পারে,
সব ক্ষেত্রে নয়, তবে গয়টার হতে পারে যদি সাইজ ইন রেসপন্স টু কম্পেনসেটরি টিএসএইচ সিক্রেশন। এক্সাম্পল হলো হাইপোথাইরয়েড কিছু কিছু ক্ষেত্রে। এনলার্জমেন্ট ইন সাইজ মানে হাইপোথাইরয়েডিজম। ইনফিল্ট্রেশন এর জন্য গয়টার হতে পারে থাইরয়েডাইটিস, নিওপ্লাজম মানে টিউমার, অর হিমোক্রোমাটোসিস মানে থ্যালাসেমিয়া পেশেন্টদের হিমোক্রোমাটোসিস, আয়রন ডিপোজিশন ক্যান গিভ রাইজ টু হিমোক্রোমাটোসিস। প্রেসেন্স অফ টিএসএইচ রিসেপ্টর স্টিমুলেটিং অ্যান্টিবডি গ্রেভস ডিজিজের জন্যও গয়টা হয়। প্রেসেন্স অফ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টরকে স্টিমুলেটিং অ্যান্টিবডি দ্যাট ইজ অ্যান্ড দ্যাট ক্যান গিভ রাইজ টু গ্রেভস ডিজিজ দ্যাট ইজ হাইপার সিক্রেশন। দেখবেন গ্রেভস ডিজিজের একটা ছবি, চোখগুলো মোটামুটি করে একবারে চোখের পাতাগুলো সেখানে টোসিস অবস্থায় পাওয়া যায়। এই গ্রেভস ডিজিজ চোখগুলো খুব মোটা মোটা করে থাকে। কনজেনিটাল গয়টার কজেস ম্যাটার্নাল অ্যান্টিথাইরয়েড মেডিকেশন, ডিসহরমোজেনেসিস অর আয়োডিন ডেফিসিয়েন্সি। কনজেনিটালি যদি গয়টার থাকে তাহলে ইন্ডিকেট করবে ম্যাটার্নাল অ্যান্টিথাইরয়েড মেডিকেশন, সেই মেডিকেশন এসেই থাইরয়েড ফাংশনটাকে দাবিয়ে দিচ্ছে, যার ফলে অ্যান্টিথাইরয়েড ড্রাগ এসে থাইরয়েড ফাংশনটাকে দাবিয়ে দিচ্ছে, তার ফলে টিএসএইচের জন্যে হাই টিএসএইচের জন্যে তাহলে সেটাকে বেশি হয়ে যায়, এনলার্জড হচ্ছে। ডিসহরমোজেনেসিস ঠিকমতো হরমোনটা তৈরি হচ্ছে না বলেই থাইরয়েড টিএসএইচ বেশি করে স্টিমুলেট করবে, তার ফলে এনলার্জমেন্ট হচ্ছে। আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য হরমোন সিনথেসিস ঠিক হচ্ছে না, কম হচ্ছে, দ্যাট ক্যান গিভ রাইজ টু হাইপারট্রফি। Autoimmune thyroiditis is the most common cause in childhood, followed by iodine deficiency, dyshomogenesis and Graves' disease. It needs evaluation. তার মানে যদি গয়টার পাওয়া যায় বড় বাচ্চাদের তাহলে কিন্তু ইট নিডস এভালুয়েশন অ্যান্ড ইটস ইন্ডিভিজুয়াল ম্যানেজমেন্টের জন্যে তাকে এগিয়ে যেতে হবে। মানে ইনভেস্টিগেট করে তার কারণ নির্ধারণ করতে হবে এবং সেখানে এটা কিন্তু সেপারেট ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি রয়েছে, এক একটা জায়গায় এক এক রকম চিকিৎসা করে। এটা ডিটেলস আমি আলোচনা করছি না কেন, ইটস এ সেপারেট ইস্যু এবং এটা পিওরলি মেডিকেল প্রবলেম। এটা সবাই ইন্ডিভিজুয়ালি এই ফোরামে অন্তত ডিসকাশনের জন্যে আমাদের রাখা হয়নি। ইন জেনারেল একটা আইডিয়া দেওয়া হলো থাইরয়েড গ্ল্যান্ড এবং তার কীভাবে তার অ্যাফেকশান হয় এবং সেতে করে আর্লি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট না হলে সেখানে কত ক্ষতি হয়ে যেতে পারে, ইরিভার্সেবল ব্রেন ড্যামেজ এবং বাচ্চাটা জড়বুদ্ধি সম্পন্ন হয়ে যেতে পারে। অতএব এবং চিকিৎসা দিলে দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে, আগে ছবি রেখেছেন, আগের দিনের আমি ডিসকাশানে ছবি দিয়েছি, একেবারে বোকা হাঁদা একবারে, তারপর চিকিৎসার পর কত ইন্টেলিজেন্ট লুক একটা হয়ে গেছে, এবার ডিফারেন্সটা বুঝতে পারা যায়। অতএব এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই অ্যান্ড ডায়াগনোস ইন আর্লি নিওটাল পিরিয়ড এবং আর্লি ট্রিটমেন্ট ইজ ভেরি মাচ ইনিশিয়েটেড। এটা দিস ইজ এ মেসেজ ফর ট্রিটমেন্ট অফ হাইপোথাইরয়েডিজম এবং অ্যাকোয়ার্ড হাইপোথাইরয়েডিজম, সেটাও কিভাবে আমরা জানবো বুঝবো, সেটারও চিকিৎসা কিভাবে করা হয় সেটারও একটা গাইডলাইন আপনাদের দিয়ে দেওয়া হলো। এবং ভয় পাওয়ার নেই, প্রত্যেকটারই এগুলো ইন্ডিভিজুয়াল চিকিৎসা আছে এবং সেক্ষেত্রে যথাযথ ডক্টরদের সঙ্গে আলোচনা করে আপনাদের ডিফারেন্ট ক্লিনিক্যাল ফোরামে গিয়ে ডায়াগনস্টিক এবং ম্যানেজমেন্ট সেপারেটলি দিয়ে তাদের ম্যানেজমেন্টের রাস্তা তাদের বলে দিতে হবে, গাইড করতে হবে। অতএব দিস ইজ অল অ্যাবাউট থাইরয়েড হরমোন এবং থাইরয়েড গ্ল্যান্ড এবং তার ডিফারেন্ট ফর্মস নিয়ে আলোচনাটা হল। ঠিক আছে, আজকে আপনাদের কি বিশেষ কোনো কোশ্চেন আছে? সবাই দেখছে কিন্তু ঠিক আছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাকে আমাকে লিখেও জানাতে পারে হোয়াটসঅ্যাপে।
আর এছাড়াও যদি থাকে তাহলে আমাকে জানাবেন। ঠিক আছে, পরের দিন দেখা যাক, ইচ্ছা রইল আবার অন্য কোনো টপিকস নিয়ে ডিসকাশানে। নমস্কার, আপনাদের সবার শুভেচ্ছা জানাই এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।